ভাইস চ্যান্সেলর বা উপাচার্যদেরকে এমন একটা ক্ষমতাতে বলীয়ান করা হলো, যেই নিয়মের বলে তারা ভাবলেন যে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের বা যারা মাথায় বসে আছেন তাদের আমরা সাবসার্ভিয়েন্ট থাকবো। এবং গ্র্যাজুয়ালি অধ্যাপকদের মধ্যে অদ্ভুত প্রবণতা তৈরি হলো যে যেন তেন প্রকারেণ আমি চেয়ারের কাছাকাছি থাকবো। কেন, রাজনৈতিক মতাদর্শ একটা খুব সুন্দর বিষয়, শক্তিশালী বিষয়। একটা বিরাট সংখ্যক অধ্যাপক শ্রেণী তৈরি হলো যাদের কোনো দর্শন নেই এবং যারা কোনো দর্শনে বিশ্বাস করে না, যেখানে টাকা একমাত্র কথা বলে বা রাজনৈতিক দলের প্রশাসন। কারণ আমি অধ্যাপকরা একটি মেরুদণ্ডহীন, নির্লজ্জ এবং সব ধরনের দোষে দুষ্ট। ফলে প্রথম যেটা পরিবর্তন হওয়ার দরকার, এইখানে বিশ্ববিদ্যালয়ের যে আইন তৈরি করা হয়েছিল, যেই আইনে গণতান্ত্রিক কাঠামোটাকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র আনুগত্যকে মাপকাঠি করা হয়েছিল, তার পরিবর্তন হওয়া প্রথম। কি পরিমাণ লেনদেন হয়েছে, কি ধরনের লেনদেন হয়েছে, প্রত্যেকটা জিনিসই কি টাকার বিনিময়ে হয়েছে? এবং শুধু টাকার বিনিময়ে হয়েছে তাই না, একেবারে একটা নির্দিষ্ট, যতটুকুনি শুনেছি বুঝেছি, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেঁধে দেওয়া হতো যে এত তুমি এনে দেবে করে। মানে একটা বড় ফাঁকের কথা আমি বলছি। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রিন্সিপাল নিয়োগ হলো এবং তারা সমস্ত প্রাইভেট কলেজ থেকে আসতেন। একটা লার্জ সংখ্যক অধ্যাপক আসতেন যারা প্রাইভেট কলেজ থেকে আসতেন, প্রায় যে কোনো, এবং সেই প্রাইভেট কলেজের অস্তিত্ব, তার কন্টিনিউটি অফ সার্ভিস, তার সে কিভাবে সেখানে পৌঁছেছে, সে আদেও আসতে পারে কিনা, এগুলোকে একটা ছোট ছোট আইনের ফাঁক দিয়ে একেবারে কার্পেট দিয়ে চাপা দিয়ে অর্থের বিনিময়ে তারা একদম কলকাতা থেকে আরম্ভ করে মাই শিলিগুড়ি ছাড়িয়ে যাবে। শুধু না, ভাইস চ্যান্সেলর বাদ, মানে হয় স্বামী স্ত্রীর চাকরি হচ্ছে প্রিন্সিপাল হিসেবে, এবং বাড়ির কাছে হচ্ছে। এবং পরে শোনা যাচ্ছে যে একদম প্যাকেজ ডিল, যে এত লাখ টাকা দুজনে মেরে দিলাম, বাড়ি থেকে গিয়ে দুজন দুটো কলেজের প্রিন্সিপাল। পশ্চিমবঙ্গে বিজ্ঞানের, আমি সব কলেজ সব বিশ্ববিদ্যালয়কে খাটো করছি না, তারা যে প্রজেক্ট গুলো পান, এই প্রজেক্টটা একটা সডি নেক্সাসের মধ্যে চলে। নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে অঞ্জন চক্রবর্তী, প্রফেসর অঞ্জন চক্রবর্তী, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। তার সঙ্গেই ডাইরেক্টর, মালভিয়া মিশন টিচার্স ট্রেনিং সেন্টার, যেটা নর্থ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতেই আছে। অঞ্জন, অনেকদিন বাদে দেখা হলো এবং ধন্যবাদ। নমস্কার প্রতিমদা, প্রণাম নেবে। অনেকদিন পর দেখা হলো। অঞ্জন, দেখা হলো, অনেকদিন বাদে কথাটা বলা হলো, কিন্তু অঞ্জনের সঙ্গে আমার আলাপ বছর সাতেক আগে এবং শুরুর থেকেই একটা খুব জমে গেছে ওর সঙ্গে। ফোনে মাঝে মধ্যে কথা হয়। আহ, ও একটু গেঁতো আছে, যে কারণে দেখা হয় না, কম হয়। হ্যাঁ, কলকাতায় আসে, আমাকে না বলে চলে যায়। তো অঞ্জন, আমাদের আজকের আলোচনার বিষয় অবশ্যই গত 15 বছর এবং শিক্ষাক্ষেত্র, বিশেষত উচ্চশিক্ষা ক্ষেত্র যেখানে তুমি আছো। আমরা জানি সব সরকারের নানান রকমের কুকীর্তি থাকে, সব সময় কিছু কোনো কিছুই পুরো ঠিক হয় না। তো নানান থাকে, আমি শিওর। তো বামফ্রন্টের সময় অনেক কিছু আমরা জানি। আহ, যে যার ভিসি হওয়ার উপযুক্ত নয়, হয়তো সে 3 নম্বর বা 4 নম্বর পছন্দ, তাকে ভিসি করা হয়েছে, এই ধরনের নানান ঘটনা ঘটেছে। আর আমি নিশ্চিন্ত আগামীতেও কিছু না কিছু ঘটবে। কিন্তু গত 15 বছর বোধহয় সবকিছু হিসেবকে ছাড়িয়ে গিয়েছিলাম আমরা। মানে আহ, যেটাকে কোনো কোনো কিছু দিয়ে স্কেল দিয়ে মাপা যাবে না। তো তোমার মুখেই একটা এবার শুনি যে কি কি ঘটেছে। আমরা তো খানিকটা খানিকটা জানি, কিন্তু তুমি তো শিক্ষাক্ষেত্রের ভেতরে। আহ, আজকে একটা, আমরা যেগুলো জানি, যেগুলো সবাই জানে, যে একটা সরকারের গোটা শিক্ষা দপ্তরটা জেলে ছিল, এবং যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সেও কি জেলে কিনা আমার এখন খেয়াল পড়ছে না, তবে সে তো একজন বড় পরিৎকর্মা লোক ছিল। এবং
এবং আরো নানান বিষয়, মানে একেবারে জঘন্য সমস্ত ঘটনা ঘটছিল। তো ওভার টু ইউ, অঞ্জন। আহ, আর সবচেয়ে বড় কথা, 15 বছরে উচ্চশিক্ষা কেন ইন্টার শিক্ষায় আহ, যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে, খুব সহজ কথায় বললে, আগে যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ একটা সময় অবধি ছিল, সেই রাজনৈতিক নিয়ন্ত্রণটাকে ছাড়িয়ে গিয়ে শুধু রাজনৈতিক নেতাদের সাথে বা রাজনৈতিক ডিসপেনসেশনের সাথে প্রক্সিমিটি এবং তথাকথিত অর্থের লেনদেন, সমস্ত যোগ্যতা, মান ইত্যাদিকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে নিয়োগ পর্ব চলতে শুরু হলো। এটা একটা অভূতপূর্ব ঘটনা। হয়তো ইতিহাসে স্বাধীন ভারতে কোনোদিন কোনো উপাচার্য জেলে যাননি, এবং জেলে কোনো তাকে জোর করে পাঠানো হয়নি, পর্যাপ্ত কারণ থাকা সত্ত্বেই তাকে জেলে পাঠানো হচ্ছে। তো আমার মনে হয় ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে যখন বলা হয় যে বাংলা অভিমুখ ঠিক করে, তো যে অভিমুখ বাংলা দেখিয়েছে সেটা ভয়ঙ্কর, লজ্জাজনক। এবং আমি শিক্ষক হিসেবে একটা ছোট ঘটনা বলি। সেটা হচ্ছে, তখন বুঝতাম না, কলেজের প্রফেসর বা ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু রামকৃষ্ণ মিশনে পড়াকালীন মাস্টারমশাইদের দেখতাম। তো তখন জিজ্ঞেস করতো, বড় হয়ে কি হবি? তো বলতাম মাস্টারমশাই হব। কিন্তু সেই মাস্টারমশাইরা আজকে যে যা জায়গায় পৌঁছে নিয়ে গেছে, পলিটিক্যাল ডিসপেনসেশনের সাথে কলিউট করে, এ থেকে বেরিয়ে আসা একটা ভয়ঙ্কর পরিবর্তনের প্রয়োজন এবং নিষ্ঠার প্রয়োজন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যেটা খুব কম আলোকপাত হয়, সেটা হচ্ছে যে যে সরকার চলে গেলেন, সেই সরকার আসার পরে যে বিশ্ববিদ্যালয়ের আইনগুলো তৈরি করেছিলেন, আইন তৈরি করা হয়েছিল, সেই আইনের পরতে পরতে লেখানো ছিল যে যারা উপাচার্য হবেন বা যারা শিক্ষক হবেন, তারা যাতে সেখানে কোনো ধরনের গণতান্ত্রিক পরিসর না রাখা হয়। তার ফলে ভাইস চ্যান্সেলর বা উপাচার্যদেরকে এমন একটা ক্ষমতাতে বলীয়ান করা হলো, যেই নিয়মের বলে তারা ভাবলেন যে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের বা যারা মাথায় বসে আছেন তাদের আমরা সাবসার্ভিয়েন্ট থাকবো। এবং গ্র্যাজুয়ালি অধ্যাপকদের মধ্যে অদ্ভুত প্রবণতা তৈরি হলো যে যেন তেন প্রকারেণ আমি চেয়ারের কাছাকাছি থাকবো। শুধু কি চেয়ারের কাছাকাছি থাকবো না, উপাচার্যের চেয়ারের পরে বাকি চেয়ারগুলোর কোনোটার হাতল, কোনোটার পায়া, কিছু যদি পেতে পারি তাহলে আমার জীবন ধর। অর্থাৎ একটা সময় রাজনীতি আসতো শিক্ষার কাছে জানতে যে অভিমুখ কি হবে। আজকে শিক্ষা রাজনৈতিক ব্যক্তিত্বের দরজায় দাঁড়িয়ে রীতিমতো ভিক্ষে বৃত্তি করছে। মেরুদণ্ডটা নেই, একটা অমেরুদণ্ডী শ্রেণীতে পড়েছে। তাহলে এইটা এক ধরনের কুইট প্রকু, অর্থাৎ আমি আমার যোগ্যতা হীনতাকে আমি আমার একটা বড় সম্বল করলাম, 1 নম্বর। আর 2 নম্বর, শুধুমাত্র রাজনৈতিক, এবং আমি যেটাকে বলি সুইডো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। কেন, রাজনৈতিক মতাদর্শ একটা খুব সুন্দর বিষয়, শক্তিশালী বিষয়। একটা বিরাট সংখ্যক অধ্যাপক শ্রেণী তৈরি হলো যাদের কোনো দর্শন নেই এবং যারা কোনো দর্শনে বিশ্বাস করে না, যেখানে টাকা একমাত্র কথা বলে বা রাজনৈতিক দলের প্রশাসন। এবং তার মধ্যে একটা বড় পরিবর্তন হলো যে বাম আমলে অন্তত যারা উপাচার্য হতেন তাদের উপাচার্য বলে শ্রদ্ধা লোকে করত, বা তারা সেই শ্রদ্ধাটার দাবিদার ছিলেন। এই আমলে আমি তো সত্যি কথা বলতে ভাবলাম, কলেজের প্রিন্সিপালরা যখন হতে শুরু করলেন, ভাইস চ্যান্সেলর হতে শুরু করলেন, আমি মনে আমার খুব বেশি দূরে নেই, হয়তো এরপরে দেখবো স্কুলের হেডমাস্টারও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তাহলে এই যে সামগ্রিক অবনতি, প্রশাসনিক অবনতি, এবং এদের সাথে শিক্ষার অভিমুখ, উচ্চশিক্ষার অভিমুখ তাদের সাথে বিন্দু মাত্র সম্পর্কহীন, শুধুমাত্র পড়ে পড়ে। তো এই দুর্দশা, এই দুর্দিন, আশা করি আহ, এর এর থেকে আমরা নিশ্চয়ই বেরোতে পারবো। তবে বেরোনোটা খুব কঠিন কাজ, কারণ আমি অধ্যাপকরা একটি মেরুদণ্ডহীন, নির্লজ্জ এবং সব ধরনের দোষে দুষ্ট একটা শ্রেণীতে পরিণত হয়েছে। সবাই নয়, তবে গড়পড়তার একটা বিশাল সংখ্যা। ফলে ভাবের ঘরে চুরি হয়ে গেছে বলে কোনো লাভ।
ফলে প্রথম যেটা পরিবর্তন হওয়ার দরকার, এইখানে বিশ্ববিদ্যালয়ের যে আইন তৈরি করা হয়েছিল, যেই আইনে গণতান্ত্রিক কাঠামোটাকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র আনুগত্যকে মাপকাঠি করা হয়েছিল, তার পরিবর্তন হওয়া প্রথম। আমরা এই পরিবর্তনের জায়গাটায় আসবো, অঞ্জন। তার আগে একটা ছোট্ট আহ, জিনিস। এই তুমি বলছিলে যে মেরুদণ্ড নেই। অ্যাকচুয়ালি বোধহয় মেরুদণ্ড যাদের নেই তেমন লোককেই আনা হয়েছিল। নর্থ বেঙ্গলের ভিসি, যিনি বিরাট বড় করিতকর্মা লোক, তো তিনি তো কলেজের প্রিন্সিপাল ভিসি হয়ে গেছিলেন। তো একদমই তাই। হ্যাঁ। তো আহ, এবার আর মানে এমন লোককে বসানো হয়েছিল যে যারা ওটাই করে। আমার একটা ছোট্ট আহ, মানে বাম সময়ের সঙ্গে একজন আমাকে ব্যুরোক্র্যাট খুব সুন্দর বলেছিলেন যে দেখুন, বাম সময় যেটা হতো যে হয়তো 3 বা 4 নম্বর লোকটাকে দলীয় আনুগত্যের জন্য তাকে ওপরে তোলা হয়েছে, ভিসি করা হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছিল যে এই লোকটা মানে হয়তো 300-তেও নেই, তাকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র। তুমি, আমরা পরের বিষয়, আমি এই আইনের জায়গা এবং কেন কি করা দরকার এগুলোর মধ্যে যাব। কিন্তু তার আগে যদি তুমি আমাকে ছোট্ট একটা লাইভ এক্সাম্পল দাও। আমি জানি তুমি নিজেও একটা কিছু কেস করেছো। তো লাইভ, যে কি ধরনের টাকা পয়সা লেনদেন হতো। আমরা শুনেছি যে যে সাধারণ ট্রান্সফার, প্রমোশন, ইনফ্যাক্ট আমি যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কেও শুনেছি। হ্যাঁ, সত্যি একদমই মিথ্যে তাই। জানি না, কারণ এগুলো প্রফেসররাই বলতে পারবে। কি পরিমাণ লেনদেন হয়েছে, কি ধরনের লেনদেন হয়েছে, প্রত্যেকটা জিনিসই কি টাকার বিনিময় হয়েছে? এবং শুধু টাকার বিনিময় হয়েছে তাই না, একেবারে একটা নির্দিষ্ট, যতটুকুনি শুনেছি বুঝেছি, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বেঁধে দেওয়া হতো, যে এত তুমি এনে দেবে। এবার আমি আনবো কি করে, তাহলে তুমি এত দেবে। ফলে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, অধ্যাপক কোত্থেকে টাকা আনবে আমি বুঝলাম না। না না, আমার তো খুব সহজ বিষয়। আমি যদি অধ্যাপক হবার যোগ্যতাই না থাকে, হুম এবং আমি যদি প্রপার যোগ্যতা মান বিচার করা হয়, সেই যোগ্যতা মানে আদতেই পার হব না, হুম হুম এবং আইনের বিভিন্ন ধরনের ফাঁকফোকর তৈরি করে, মানে একটা বড় ফাঁকের কথা আমি বলছি। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় প্রিন্সিপাল নিয়োগ হলো, এবং তারা সমস্ত প্রাইভেট কলেজ থেকে আসতেন। একটা লার্জ সংখ্যক অধ্যাপক আসতেন যারা প্রাইভেট কলেজ থেকে আসতেন, প্রায় যে কোনো, এবং সেই প্রাইভেট কলেজের অস্তিত্ব, তার কন্টিনিউটি অফ সার্ভিস, তার সে কিভাবে সেখানে পৌঁছেছে, সে আদৌ আসতে পারে কিনা, এগুলোকে একটা ছোট ছোট আইনের ফাঁক দিয়ে, একেবারে কার্পেট দিয়ে চাপা দিয়ে, অর্থের বিনিময়ে তারা একদম কলকাতা থেকে আরম্ভ করে মাই শিলিগুড়ি ছাড়িয়ে যাবে। শুধু না, ভাইস চ্যান্সেলর বাদ দাও তুমি, কলেজের প্রিন্সিপাল। এবং তাদের মূল কাজটা কি? তার মূল কাজ হচ্ছে কলেজের জিবিতে যে রাজনৈতিক প্রতিনিধিত্ব আছে, তার সাথে মিলে যাও, এবং তার সাথে মিলে সবচেয়ে ভালো মানে আমরা বলি যে, আমি অনেক উত্তর পূর্ব ভারতের উপরে কাজ করতে গিয়ে বলি যে, দেখা গেল যে প্রয়োজনের থেকে বেশি কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল। হুম হুম হুম, হয়েছে তো। তার কারণ হচ্ছে যে কনস্ট্রাকশনের মতো ভালো টাকা কাঁচা টাকার কোথাও আসে না। হুম এবার তারপরেই কলেজে কলেজে এই যে উন্নয়ন শুরু হলো, সেই উন্নয়নটা কিন্তু কোনো মৌলিক ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জেস নয়। এখানে বিল্ডিং, সেখানে বিল্ডিং, সে এর নামে টাকা, ওর নামে টাকা, এই করে। এবং যিনি আসলেন তিনি ধরুন 30 লাখ টাকা দিচ্ছেন বা 25 লাখ টাকা দিয়েছেন, তার তো খুব পরিষ্কার বিষয়, আমি 2 বছরে টাকাটা তুলে দেবো। দ্যাট মিনস এটা 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 আমার এটা কোন পজিশনের জন্য বলছো, প্রফেসরের ক্ষেত্রে হওয়ার জন্য? প্রফেসর থেকে আরম্ভ করে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে আরম্ভ করে, প্রিন্সিপাল থেকে আরম্ভ করে, সমস্ত ক্ষেত্রে। এবং প্রত্যেকটা পজিশন ইজ ফর মানি। ফরমান, এবং তাদের যে যারা দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রতিনিধিত্ব করতেন, আজকে আবার তাদের রাজনৈতিক মানে প্রতিনিধিত্ব হয়তো দেখা গেল যে, মানে ইয়ের থেকেও, মানে যাদের ইংল্যান্ডের ওয়েদারের থেকেও দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে গতকাল যাকে দেখেছি যে একটি দলের পতাকা নিয়ে ঘুরছেন, রাতারাতি সে হয়তো বর্তমান শাসক দলে ঢোকার জন্য পাগল হয়ে উঠেছে। তো তার কারণ তার অস্তিত্বটা ওই রাজনীতিটার ওপরই নির্ভর করে। শুধু তাই নয়, এই যে ক্ষমতা এবং এই যে ইল গটেন একটা পাওয়ার, এবং সেই পাওয়ারটাকে আমি মিস ইউজ করে ডিসপেনসেশনকে খুশি করব, এবং নিজের তো কল্যাণ সাধন। তো এই ধরনের ঘটনা, এবং আমি ঘুরি বুঝি উদাহরণ দিতে পারি, এবং প্রত্যেকটি, সে কলেজ সার্ভিস কমিশন থেকে আরম্ভ হোক, আমার হাতে নির্দিষ্ট তথ্য প্রমাণ নেই, থাকলে নিশ্চয়ই আমি সামনে পেশ করতাম। কিন্তু
যতটুকুনি শুনেছি বুঝেছি না না, যে এত এত নির্দিষ্ট হওয়ার দরকার নেই, কারণ নির্দিষ্টভাবে 70 কোটি টাকার ওপর প্রাক্তন শিক্ষামন্ত্রীর খাটের তলা থেকে বেরিয়েছে। না না, এটা তো বেরিয়েছে। আর যেগুলো বেরোয়নি, সব কেষ্টবিষ্টুরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ উপাচার্য হয়েছেন, কেউ হয়েছেন, তাদেরকে যদি একটু ভালো করে করা যায়, খোঁজ নেওয়া যায়, দেখা যাবে যে তারা কিভাবে, কেননা এই খবর গোপন রাখার নয়। মানে হয় স্বামী স্ত্রীর চাকরি হচ্ছে প্রিন্সিপাল হিসেবে, এবং বাড়ির কাছে হচ্ছে, এবং পরে শোনা যাচ্ছে যে একদম প্যাকেজ ডিল, যে এত লাখ টাকা দুজনে মেরে দিলাম, বাড়ি থেকে গিয়ে দুজন দুটো কলেজের প্রিন্সিপাল। তো কারা এই 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 মানে যেটাকে আমরা বলি মিডল ম্যান, অর্থাৎ শিক্ষক বা শিক্ষক প্রশাসকরা একটা মিডল ম্যানে পরিণত, এবং তারা বিভিন্নভাবে ওই, যার জন্য রাজনৈতিক আনুগত্যটা প্রয়োজনের থেকে অনেক বেশি দেখানো তাদের দরকার পড়েছিল, এখন আবার তারা খুঁজে বেড়াচ্ছেন যে কি করে ফাঁক ফোকর দিয়ে গলে যাবে। এবারে কিন্তু আমরা, তাতে সাড়ে হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে উচ্চশিক্ষা। সর্বনাশের যদি দু একটা উদাহরণ দাও, অল্প করে, ছোট্ট করে। আপনি উপাচার্য, ও, কখনো আপনি বলছি, কখনো তুমি বলছি, যাই কোনো হোক। সমস্যা নেই। হ্যাঁ, প্রতিজ্ঞা তুমি বলাটা মানে ওটাই আমার সহজাত ডাক। তুমি লাস্ট যারা ভাইস চ্যান্সেলর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হুম হুম একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, হুম। তারপরে তিনি একটা নির্দিষ্ট বড় সরকারি দায়িত্ব পেলেন। মানে এই আমি বলতে চাইছি, এই যে কাজগুলো করেছে তার জন্য, এই যে, মানে তুমি তো একটা গোটা জেনারেশনকে, 12টা, একটা জেনারেশন না, উচ্চশিক্ষায় কমসে কম 3টে ব্যাচ পাস আউট করে গেছে এবং 15 শুধু বছরে। তাই নয়, ধরো একটা টিচার 3টে যখন থেকে 4টে। রিক্রুটেড হচ্ছে, তাহলে একটা সেখানে যদি, সেখানে কি ধরনের ইয়ে হয়েছে, মানে পতনটা কোনখানে হয়েছে, আমরা আমি জাস্ট বুঝতে একটা চাইছি। উদাহরণ দিচ্ছি, যে ধরো একটা ইন্টারভিউ হলো, ইন্টারভিউয়ে নান ফাউন্ড এনএফএস হলো, হুম তাতে নান ফাউন্ড সুইটেবল। হুম বিধি বলে, আইন বলে যে ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট হবে, আবার অ্যাপ্লিকেশন হবে, আবার রিক্রুটমেন্ট হবে। হুম। দেখা গেল 2 মাস বা 3 মাস পরে ওই প্রিভিয়াস ডেটে ওই কমিটিকে দিয়ে তাদেরকে বৈধ করিয়ে নিয়ে চাকরি করিয়ে দেওয়া হচ্ছে। ও, ওই একটা ওই রেট্রোস্পেক্টে করে নিল। রেট্রোস্পেক্টে করে নিল, এবং তাকে মানে তাকে যোগ্য প্রমাণ করে নিল। অর্থাৎ যে একবার অযোগ্য প্রমাণিত হলো সে যোগ্য। এবং এটা শুধু যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা না। এটা কি তোমার উত্তরবঙ্গেও হয়েছে? হ্যাঁ, উত্তরবঙ্গেও হচ্ছে। এবং প্রমোশনের ক্ষেত্রে তো আরো ভয়ঙ্কর, মানে কিভাবে প্রফেসর হচ্ছে, কিভাবে অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছে, বিশেষত বিশ্ববিদ্যালয়গুলোতে, কেন কলেজগুলোতে অ্যাটলিস্ট রাজ্য সরকারের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আছে, তাদের একটা তত্ত্বাবধানের বিষয় থাকে। আর সেখানেও মরিব ভুইয়ানা ভালোই চলেছে, যে প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল, ডিপিআই এর নমিনি হচ্ছেন, তিনি বলছেন যে আমাকে প্লেন ফেয়ার দিতে হবে, ভালো উত্তরবঙ্গের একটু বন বাংলোতে ঘুরিয়ে আনতে হবে। এগুলো হচ্ছে প্রমোশনের কাজ করার। সবাই তা না, কিন্তু এই সেগমেন্টটা অত্যন্ত বাড়তি গুরুত্ব পেয়েছে, বা না না, এখনো তারা সবাই, পাওয়ার চেষ্টা করছে। অবশ্যই সবাই নয়, এটা কখনোই প্রশ্ন নয় যে প্রত্যেকটি অধ্যাপক, সে তো তুমিও আছো বা আমার বন্ধু একদম, বান্ধব, রাজনৈতিক মত নির্বিশেষে তারা তো আছে একদম নানান তাই জায়গায়। আছে। সুতরাং কিন্তু প্রশ্ন আমাদের এটা নয় যে কণ্ঠটা প্রত্যেকটা মানুষ খারাপ, কিন্তু আমাদের প্রশ্ন এটা, কণ্ঠটা যদি ক্ষমতা যদি পুরোপুরি চলে যায়, টাকার বিনিময়ে বিক্রি হতে থাকে, যদি প্রমোশন টাকার বিনিময়ে হতে থাকে, তাহলে তারা তারা এক, যেটা সম্পূর্ণ সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে ফেলে, এটাই এবং নিয়ম। তার সঙ্গে মানে আমরা যদি স্কুল সার্ভিস কমিশনের এই যে এত বছরের নিয়োগ দুর্নীতি, এবং তার মাথায় কারা বসে আছে, তার মাথায় এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাই কিন্তু বসে আছেন অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আ পলিটিক্যাল ডিসপেন্সেশন। এবং তারা খুব সুচারুভাবে, যদিও সেগুলো বেশিরভাগটাই ধরা পড়েছে, বিচারাধীন আছে, কতটুকুনি ধরা পড়বে, কেননা ফাঁক দিয়ে বেনজল গলে যাবে, ঠিকই। তো ফাঁক দিয়ে এই বেনজল গলে যাবে, রাজনীতি তার নিজের লাভের জন্য কিছু লোককে ঢুকিয়ে নেবে, দুটোই একদম আছে। তাই, একদম তাই। তো এই জায়গাগুলো, কিন্তু তাহলে আহ আমাদের কি দরকার, যে মানে এটা আমি জানতে চাইছি যে, অঞ্জন, যে তাহলে এই যে গত 15 বছরে যত রকমের অ্যাপয়েন্টমেন্টস হয়েছিল, উম, মানে কি তুমি কি সাজেস্ট করছো সেই সবগুলোর রিভিউ হওয়া দরকার? আমার মতে সবগুলোর রিভিউ হওয়া দরকার। এবং
প্রথম এটা একটা বিষয়, আর দ্বিতীয় বিষয়, যে বিশ্ববিদ্যালয়ের আইন তৈরি করা হয়েছিল হুম, সেই আইনটাকে প্রথম খতিয়ে দেখার দরকার, যে এই আইনে কি ধরনের ক্ষমতা, এবং যেখানে অনলি পছন্দটাই একমাত্র ক্ষমতাকে, মানে দ্যাট মিনস একটা স্ট্রাকচারে হুম, একজন বা দুজনের ব্যক্তিকে এতটাই ক্ষমতায়ন করা হলো আইন দিয়ে, এবং সেখানে নমিনেশন, হুম। আগেও রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভরাই আসতেন, কিন্তু একটা অন্তত গণতান্ত্রিক কাঠামো ছিল। তাহলে এই গণতান্ত্রিক কাঠামোটা ভাঙার মূল উদ্দেশ্য ছিল, তারা যে ব্যক্তি করেছেন তারা সম্ভবত কেন্দ্রীয় সরকারের খুব উচ্চ পদস্থ মানুষ, অত্যন্ত নাম করা তারা অর্থনীতিবিদ, সারা পৃথিবী জুড়ে না করা, কিন্তু তারা এই ছোট্ট করে স্ক্রুড্রাইভার দিয়ে উচ্চশিক্ষা, পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার সম্পূর্ণ বিনাশ করার পদ্ধতি করে সেটাই সরকারকে মডেল হিসেবে তুলে এই দিয়েছেন, তারা উচ্চশিক্ষায় হয়তো কারা ব্যক্তি ছিল? হিসেবে খুব সুগত নাম করা। সুগত বোস ছিল। না, তো ছিলেন সুগত মার্জিত, ছিলেন অভিরূপ সরকার, ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই হিসেবে তাদের শ্রদ্ধার আম- ও, অসীম শ্রদ্ধা। সুগত মর্জিত তো যাদবপুরে আমার মাস্টারমশাই ছিলেন। তো হুম, এরা কিন্তু সেই আইনটা তৈরি করেছিল। তা হুম। বাম আমলের, কিন্তু মাস্টারমশাই ছিলেন বলেই পরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হবে না, এটা তো হতে পারে না। না না, তারাও তো সমস্ত আর আর রিক্রুটের মাথায় আর বসে থাকতেন। অভিরূপ অভিরূপ সরকারের সম্পর্কে যথেষ্ট, তার স্ত্রীও তো একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছেন। না, তার স্ত্রীর বোন, হ্যাঁ, অত্যন্ত ভীষণ বিদগ্ধ আমলার স্ত্রী। হ্যাঁ। আর তার তো একজন তার সহধর্মিণী একটি কলেজে, সরকারি গভর্নমেন্ট কলেজে আজ দীর্ঘ 25 বছর ধরে আছেন। সবচেয়ে মজা লাগে এরা যখন বলেন না যে আমি রাজনৈতিক আনুগত্য চেঞ্জ করার জন্য এইরকম একটা বলিষ্ঠ কারণে চেঞ্জ করলাম। তাতে হয় কি, যারা ছাত্র আমাদের মতো, কেন আমি ছাত্র হিসেবে আহ, দুজন মাস্টারমশাইয়ের নাম অনেকেই হয়তো চিনবেন, নর্থ বেঙ্গলে তো অন্তত সবাই চিনবে। এই ঘটনাটা বলি। সেটা হচ্ছে একজনের নাম মানস দাশগুপ্ত, আরেকজনের নাম জেঠা সংকীর্তন, যিনি রাহুল সংকীর্তনের ছেলে। আচ্ছা। দুজনেই অত্যন্ত বিদগ্ধ মাস্টারমশাই, পণ্ডিত ব্যক্তি। একজন একদম দক্ষিণপন্থী রাজনৈতিক ধারণার তিনি ছিলেন, তাকে সমর্থন করতেন। আর তার সন্তান সমস্নেহে তার পাশে চিতা সংকীর্তন ছিলেন, তিনি লেফট, বাম বা উত্তর, তারা দুজনেই সহাবস্থান করতেন। এবং আমরা ছাত্র হিসেবে কোনোদিন দেখিনি তাদেরকে যে এই ধরনের তঞ্চক বৃত্তি, উঞ্চ বৃত্তি, না স্টুডেন্টদেরকে মধ্যে তারা করছেন, প্রভাবিত করছেন, না নিজেরা তাদের ক্লাসরুমে তাদের যে পড়ানো সেই পড়ানোর মধ্যে করছেন। এই শ্রেণীর যে মাস্টারমশাইরা ছিলেন, সেটা যাদবপুরেও ছিলেন। মানে আমি তো নাম করেই বলতে পারি, আমি অজিতাভ রায় চৌধুরীর কথা বলতেই পারি, এই কারণেই বলতে পারি আমার দীর্ঘদিনের স্যারের সাথে সম্পর্ক। এই যে এই ঘরানার যে মাস্টারমশাইরা যারা ছিলেন, অজিতাভ দার সঙ্গে এখনো যোগাযোগ আছে হ্যাঁ, মাঝে আমি মধ্যে। মাঝে গত বছর স্যারের সাথে আমার নিয়মিত যোগাযোগ থাকে। তো এনারা মাস্টারমশাই ছিলেন, এনারা সবগুলোই বলতেন, কিন্তু তারা এই ধরনের মেরুদণ্ডহীন আমার ছাত্র তৈরি হোক এইরকম কোনো জায়গা রাখতেন না। এবং আমাদের এটা গড়পড়তা সব বিশ্ববিদ্যালয়, এই আ- মাস্টারমশাইরা কিন্তু আস্তে আস্তে আইদার রিটায়ার করে গেছেন বা রিটায়ারমেন্টের পথে। তার যে পরবর্তী জেনারেশনটা এসছে, তারা খুবই সুন্দর, মানে ট্র্যাপিজের খেলা কাকে বলে, আহা হা। মাস্টারমশাইদের যখন কথা হলো ছোট্ট করে, তো আহ, আমাদের আসলে আমি মনে করি যে আমাদের জীবনের 95% ক্ষেত্রে আমাদের কোনটা মত, রাজনৈতিক মত, যেমন শুরুতে বললে মতাদর্শ খুবই শক্তিশালী বিষয়, কোট আন কোট, যেটা তুমি বলেছো। তো কার মতাদর্শ কি, এটা কিন্তু দৈনন্দিন জীবনে এবং আর 5টা ভ্যালু সিস্টেমে ইম্প্যাক্ট করে না, কারণ সব মতের গোড়াটা কিন্তু একটা ভ্যালু সিস্টেমে থাকে, যেটা কমন থাকবে। এটা একদম। এটা অনেস্ট। তো যেমন আমাদের অর্থনীতি বিভাগে তোমার মনে থাকবে এসবি ছিলেন, হয়তো হয়তো পেয়েছো কিনা জানি না। তো এসবি তো তাত্ত্বিক বামপন্থী ছিলেন। কিন্তু এসবি কে সবাই, আমি দেখেছি আমার আগের ছাত্র, আমার পরের যারা ছাত্র, তারা সকলে এসবি কে কিন্তু মানে একটা অন্য রকমের, এসবির ভট্টাচার্য তো বটেই, পুরো এসটা ভুলে গেছি আমি। তো উনি সব সময়, হি অলওয়েজ, মানে ডিউ কমান্ড, সবার রেসপেক্ট পেয়েছেন। আর আরেকটা ছোট্ট ঘটনা হচ্ছে যে শঙ্কর সেন, যিনি বামফ্রন্টের মন্ত্রী হয়েছিলেন,
শঙ্কর সেন যখন ভিসি ছিলেন তখন আমরা অ্যান্টি মন্ডল কমিশন অ্যাজিটেশন করেছিলাম, ওনার কাছে গেছিলাম ভয় ভয়। তো উনি আমাদের কৌটোতে টাকা গুঁজে দিয়ে বলেছিলেন যে বেশ করেছো, আরো করো, আমার ছাত্র হবে মেরিটে, জাত দেখে হবে না। কেমন? তো শঙ্কর সেন পরে সিপিএম এর মন্ত্রী হয়েছেন কিনা এটা আমার কাছে গুরুত্বহীন। আমি হ্যাঁ, যদি একদমই তাই। হ্যাঁ আমি আমি ওনার সাথে বহুবার কথা বলার সুযোগ পেয়েছি, শোভনলাল দত্ত। তো আমার মনে হয় আপ- মার্ক্সীয় ইয়ের একজন মানে লাস্ট আর কি মাহিকন রয়ে গেছেন। আমি স্যারের সঙ্গে কিছুদিন আগে এসেছিলেন শিলিগুড়িতে। তো মানে মানুষের আহ, জ্ঞান এবং প্রজ্ঞা সেটা কত সুন্দর হলে, এবং উনি ব্যাখ্যা করছিলেন যে কোন জায়গায় বামপন্থীদের ভুল হয়েছিল, এবং সেটা ভীষণ রকম তার মধ্যে কোনো ধরনের ভয় লেশ কিছু নেই। আর তারা অল্টারনেটিভ বক্তব্যটাকে বেশি করে শুনতেন। আমি অল্টারনেটিভ বক্তব্য যদি না শুনি, আমার বক্তব্য তৈরিই হবে না। কেন, আমাদের তো গোড়ায় বিশ্লেষণের জায়গাটাই তো থিসিস, অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস। এই প্রক্রিয়াটাকে ভেঙে দেওয়াটা একটা ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। না, মানে আসলে আমাদের এখানে একটা মুশকিল হয়ে যাচ্ছে যে সেটা সেটা হচ্ছে যে কিছু যারা শিক্ষক যোগ্য নয় হয়তো তারা যদি শিক্ষক হয়ে যায় তাহলে ভীষণ সমস্যা হয়। বা যদি মানে কেউ তার নিজের অনেস্টির প্রতি, নিজের মানে প্রিন্সিপালের প্রতি ঠিক না থাকেন, সৎ না থাকেন, তাহলে এই প্রবলেমগুলো হবে। সুতরাং আমরা ওটা থেকে বেরিয়ে আসি, আমাদের একটা নির্দিষ্ট সময়ের ভেতর আলোচনা শেষ করতে হয়। আহ, এই যে আহ, তুমি একটা জিনিস বলেছো যে সমস্ত ধরনের, দুটো জিনিস বলেছো মূলত। সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি যতগুলো কলেজ ইউনিভার্সিটি লেভেলে, বিশেষত ইউনিভার্সিটি লেভেলে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টস প্রমোশনস হয়েছে প্রত্যেকটাকে রিভিউ এর আন্ডারে আনা উচিত। একদম তাই। এক, তারপরে তুমি বলেছো যে অ্যাক্ট যেটা আছে, যেটা দিয়ে ইউনিভার্সিটি অটোনমাস যে তারে, সেটাকে রিভিউ করা উচিত যে সেটার মাধ্যমে কি করা হয়েছিল, অটোনমি বাড়ানো হয়েছিল না কারোর হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল। একদম, এটা ভীষণ জরুরি। হ্যাঁ। এখন এই যে আহ, এতে একটা ছোট প্রশ্ন দিয়ে আমি এই আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাইছি। তুমি বলছো রিভিউ করা দরকার। এবার রিভিউ তো আমি করব, কিন্তু রিভিউ করতে গিয়ে তোমার প্রথম কথা হচ্ছে আমি জানতে চাইবো কি ধরনের রিভিউ প্রসেস, তুমি তোমার কোনো সাজেশন আছে কিনা রিভিউ প্রসেস সম্পর্কে। দ্বিতীয়ত হচ্ছে, ধরা যাক যে এই রিভিউ এর মাধ্যমে একটা বড় অংশ বা একটা অংশ, কত পার্সেন্ট হবে আমি জানি না, আশা করি 10-15% হতে পারে ম্যাক্সিমাম, যে তারা দোষী বেরোলো, তারপরে কি একদম। হবে? এবং কারণ আমার আমার খুব এরা পরিষ্কার যদি বেরিয়ে বক্তব্য। যায় তাহলে ধরো আবার কেউ বলতে শুরু করবে যে আমাদের কে পড়াবে, টিচার কই, এই প্রসঙ্গগুলো উঠতে পারে। এই যে এই প্রসঙ্গে একটা কথা বলি যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে ন্যাকের চাহিদা অনুযায়ী এবং যেটা ইন্টারন্যাশনাল নর্ম, ভালো ইনস্টিটিউশনের নর্ম, সেটা হচ্ছে শিক্ষকরা ইভালুয়েটেড হবেন ছাত্রদের দ্বারা। এক নম্বর। তো আজকে এই ধরনের কোনো প্রকরণ যদি আনতে চায়, সেটাকে একেবারে সমূলে উৎপাট করার জন্য তখন দলমত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়বে, বলে, না না না। এবং এই প্রতিবাদটা সবচেয়ে বেশি আসবে বিশ্ববিদ্যালয় থেকে, পাটলি কলেজ থেকে। সুতরাং এই একটা কম্পোনেন্ট রাখা দরকার। 2 নম্বর কম্পোনেন্ট যেটা অত্যন্ত, এবং সেটা ইউজিসির একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট। এই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট প্রসেসটাকে বিশেষত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট বডির হাতে তুলে দেওয়া, যাতে কোনো ধরনের, এবং এটা হয়তো খুব একটা সহজ কাজ নয়, কেননা যে ধরনের স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক এইটা আমার তৈরি হয়ে আমার আছে। একটু অবাক লাগছে, তুমি বলছো ইউনিভার্সিটির কেরিয়ার অ্যাডভান্সমেন্ট, তো হুম, এগুলোর তো একটা রুল ছিল যে তোমাদের পেপার পাবলিশ করতে হয়, পিএইচডি তো করতেই হবে, তারপরে তোমার পোস্টডক করতে হবে, এবং তারপরে তোমাদের পিয়ার রিভিউড জার্নালের তো র্যাঙ্কিং আছে সেই পাবলিকেশন অনুযায়ী, এরকম প্রসেস না? হ্যাঁ, এবার এইখানে একটা সমস্যা কোন কি হচ্ছে, যে দুটো ভাগ আছে, একটা বিজ্ঞানের একটা বিষয়, আর একটা বিজ্ঞান ছাড়া যারা যে বিষয় আছে। ফলে একই মাপকাঠিতে দুজনের যদি সমতুল্য হয়, এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমার খুব অবাক লাগে পশ্চিমবঙ্গে বিজ্ঞানের, আমি সব কলেজ সব বিশ্ববিদ্যালয়কে খাটো করছি না, তারা যে প্রজেক্ট গুলো পান,
এই প্রজেক্টটা একটা সডি নেক্সাসের মধ্যে চলে। তাদের এই প্রজেক্ট মানে তাদের এই বিজ্ঞানের যে বিভিন্ন প্রজেক্ট, সেই প্রজেক্টের ইন্ডাস্ট্রি আউটকাম কি এবং সোশ্যাল আউটকাম কি, এবং কত লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে, এবং তার বিনিময়ে আউটপুট কি, এটা প্রথম ইভালুয়েশনে আসা উচিত। এবং এখানে পারফেক্ট। মানে কত বেনজল লুকিয়ে আছে। আদারওয়াইজ আমি তো এত টাকার, এত কোটি টাকার সিএসআইআর প্রজেক্ট করেছি, এত টাকার এই প্রজেক্ট প্রজেক্ট একটা করেছি, ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। একটা ফ্যাক্টরি দাঁড়িয়েছে, এবং এটা একটা বড় নেক্সাস কাজ করছে। যে মানে আহ, পশ্চিমবঙ্গের একটা নির্দিষ্ট হয়তো এক দুটো জায়গার ভরকেন্দ্র আছে, সেই ভরকেন্দ্র থাকলে ঠিক হয়তো ঝাড়খণ্ড ইত্যাদি ইত্যাদি অনেক রাজ্যই চলে আসবে, মিলে এটা ঘটনাটা ঘটছে। এতে কি হচ্ছে যে আমার দেশের টাকা বিজ্ঞানের গবেষণার জন্য দেওয়া হচ্ছে উইথ অ্যান এক্সপেকটেশন যে আমি পেটেন্ট করব, পেটেন্ট করে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করব, বা এমন পেটেন্ট করব যেটাতে সমাজের কাজে লাগবে। এ ধরনের কোনো কাজ নিয়ে নেই। তাহলে আমার এই টাকাটাকে আমি কেন খরচ করব? অর্থাৎ আমরা সবসময় চিৎকার করছি যে আমাদের টাকা ইউনিভার্সিটিতে অ্যালোকেশন কমে আসছে। কিন্তু টাকার আ- ইউটিলাইজেশন নিয়ে আমরা কথা বলছি না। শুধু টাকার ইউটিলাইজেশন না, আমার আউটকামটা কি? হু উইল ইভালুয়েট দ্যাট? আপনি আজকে অশোকা ইউনিভার্সিটিতে কাজ করুন, অথবা বিদেশে টিনিয়র ট্র্যাক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তার কিন্তু খুব কড়া মানদণ্ড। অর্থাৎ আমি যখন বিশ্ব শিক্ষার সাথে নিজেকে অ্যালাইন করছি, তখন এই প্যারামিটার গুলো কেন থাকবে না? এবং এই প্যারামিটারে কোনো ফাঁকঝোঁক থাকবে, এবং সেটা খুব বৈজ্ঞানিক ভাবে তৈরি করা হবে। সেটা সাবজেক্ট স্পেসিফিক হতে পারে, ডোমেন স্পেসিফিক হতে পারে, ইন্টারডিসিপ্লিনারি হতে পারে, কিন্তু জাস্ট আমি এত ইম্প্যাক্টের, মানে এটা তো বিশ্বজুড়ে ব্যবসা, ইম্প্যাক্ট ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এলসিবিআর এর চেয়ে বেশি। আরে বাবা, এলসিবিআর তো আহ, অস্ত্র তৈরিতেও টাকা দেয়। এবং মানে বিষয়টা কিরকম দেখো, যে আমি 50 টাকা দিলাম লেখাটাকে ছাপার জন্য, লেখাটা যে রিভিউ করছে সে 1 পয়সাও পেলো না, বা 2 টাকা পেলো। আবার যখন আমি সেই লেখাটা পড়তে যাচ্ছি, তখন আমি 70 টাকা দিচ্ছি। তাহলে এই ধরনের মাপদণ্ড দিয়ে সেই অধ্যাপকরা সবসময় বলছেন আমার এত ইম্প্যাক্ট ফ্যাক্টর, এত এই, অথচ সেই কাজের কি মৌলিক কন্ট্রিবিউশন, তার কত, তার কোনো ইভালুয়েশন নেই। এই জায়গাগুলোতে কিন্তু মানে ভারতবর্ষ জুড়ে একটা পরিবর্তনের প্রয়োজন আছে। পরিবর্তন যে হচ্ছে না তা না। কেননা এর আগেও অনেকগুলো ধাপ নেওয়া হয়েছে যাতে এই ধরনের খুব যা খুশি টাকা দিয়ে রাতারাতি পাবলিকেশন করে প্রমোশন করা, এই ঘটনা একেবারে নিত্য হয়ে গেছিল। মানে আমি এমন ঘটনা দেখেছি যে বইয়ের কভার ছাপিয়ে নিয়ে চলে গেছে ইয়েতে, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, একটা নাম্বার বসিয়ে দিয়ে, এবং তাতে তার বই আনবিলিভেবল। ছাপার নম্বর নিয়ে গেছে। এদের দরকার নেই। হয় আপনি শুধু পড়ান, কোনো অসুবিধে নেই। ভবতোষ দত্ত কটা 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 প্রজেক্ট আর কটা গবেষণাপত্র লিখেছে, তার ছাত্র কারা? তাহলে তুমি প্রথমত শিক্ষক হও, দ্বিতীয়ত ভ্যালু বেস শিক্ষক হও, তৃতীয়ত তোমার আউটকাম মাস্ট বি ইভালুয়েটেড ফ্রম সোশ্যাল পার্সপেক্টিভ। নট অনলি আউটকাম ইন দ্য সেন্স যে তুমি কতগুলো প্রজেক্ট হ্যান ত্যান, এগুলোরও ভালো করেই করা দরকার, যেটা কেন পাচ্ছে, আদের কি পাওয়ার যোগ্য, আর যদি পেলো তারা যে প্রজেক্ট জমা এই দিল বা এইসব দিল। কাজ, তুমি যা সব বলছো বৈপ্লবিক কথাবার্তা, এইসব যেই না বলা হয়, বললেই তো সঙ্গে সঙ্গে বলে শিক্ষার ওপর সরকারের আক্রমণ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তা আমার আমার বেতনের টাকাটা ভারতবর্ষের 2/3 লোক যারা খেতে পায় না ঠিক মতো, পড়তে পারে না, বিশ্ববিদ্যালয়ে আসতে পারে না, ভুলে গেলে চলবে না, তাদের করের টাকায় আমার বেতনটা হয়, এবং বেশ মোটা বেতন। ফলে আমি এই টাকাটার বিনিময়ে কি ফেরত দিচ্ছি তার হিসেবটাও হওয়া দরকার। কেননা আমাকে জবাবটা দিতে হয় দেশের ওই প্রত্যেকটা না খেতে পাওয়া, পড়তে না আসা পারা, কলেজে আসতে না পারা, মাঝপথে ছেড়ে যাওয়া, এই বিশাল সংখ্যক ভারতবর্ষের জনগণের অ্যাকচুয়ালি দয়ায় আমি আজকে এই প্রিভিলেজটা ভোগ করছি। এতে কোনো গ্রে মেটেরিয়ালের বাড়তি নেই। আমি সমাজ ব্যবস্থার মধ্যে বেসিক জব অ্যাকাউন্টেবিলিটি তুমি যা একদম বলতে ভয়, চাইছো। এটা এটা ভীষণ ভাবে দেয়। অর্থাৎ একদিকে যেমন প্রশাসনিক নিয়ন্ত্রণ বলতে ব্যক্তি নিয়ন্ত্রণ নয়, ব্যক্তির মেরুদণ্ডকে কিনে নেওয়ার ব্যবস্থা নয়, গণতান্ত্রিক পরিষদ থাকতে হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে মনিটরিং সিস্টেম, সাউন্ড মনিটরিং সিস্টেম, ইনস্টিটিউশনাল মনিটরিং।
এবং দ্যাট ক্যানট বি ডান উইদিন দ্য ইউনিভার্সিটি অ্যালাউন, দ্যাট শুড বি সাম ইন্ডিপেন্ডেন্ট বডি উইল ডু দ্য থিংস। না হলে রাইট। এই শস্যের মধ্যে ভূত থেকেই যাবে এবং আমরা দেখেই যাব। মানে আমি হয়তো একটু অ্যাগ্রেসিভ থাকি, হয়তো এটা আমার বাই নেচার আর কি। কেননা আমার খুব সত্যি কথা, বাবা মায়ের যেটুকুনি টাকা পয়সা ছিল, সরকারি অনুদানপ্রাপ্ত ব্যবস্থা না থাকলে আমি কিছুই হতে পারতাম না। এটা যদি ভুলে যাই দিনের শেষে, তাহলে কিসের ভারতবর্ষের নাগরিক বলে চিৎকার করি আমি? না না, অ্যাবসলিউটলি কারেক্ট। এবং কোনো সমস্যা নেই, যারা এই পডকাস্টটা শুনবে তারা বুঝতে পারবে কেন আমি অঞ্জনকে পছন্দ করি। আউটস্পোকেন। এবং এটা একই রকম, আমাদের সেই ঢাকায় করিডোরে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা গল্প করেছি আমরা সিটের, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা কেটে গেছে। তো আমরা একটা সেমিনারে গেছিলাম, সেখানে বেশিরভাগ সময়টা আমরা বাইরেই ছিলাম। একদম তাই। তো আসল আসল কথাটা হচ্ছে, ও যা বললো যদি আমি সামারাইজ করি এভাবে, সেটা হচ্ছে যে একটা রিভিউ সরকারের প্রাথমিকভাবে, কারণ এই 15 বছর কিন্তু আউটলায়ার। এটা কিন্তু সাধারণ কোনো ডিসঅনেস্টি, সাধারণ কোনো পলিটিসাইজেশন তা দিয়ে বিচার করা যাবে না। এটা একটা কমপ্লিট মাফিয়া রুল একটা হয়ে গেছিল। সো এর সঙ্গে প্রত্যেকটা তারা যা যা ডিসিশন নিয়েছে, প্রত্যেকটা ডিসিশন শুড বি রিভিউড। দ্যাট মানে যেটা এসেনশিয়ালিও বলতে চেয়েছে। আর শিক্ষা আর অবস্থাটা ঠিক কি, বা শিক্ষার যদি অবনতি ঘটে তা নিয়ে ওর সঙ্গে আগামীতে বহু আলোচনা হবে। তবে একটা ছোট্ট রেফারেন্স দিয়ে শেষ করি, সাংবাদিক সুলভ। সেটা হচ্ছে কিছু বছর আগে, বছর 3-4 হবে বোধহয়, উত্তরবঙ্গের কোনো এক জায়গা থেকে দেখা গেল একটা হঠাৎ কেউ একটা এমফিলের রিসার্চ করেছে। তার সাবজেক্ট হচ্ছে চপ ভাজা কেন শিল্প নয়। তো আমরা এই চপ শিল্প থেকে আপাতত একটু মুক্তি চাই, তাই তো অঞ্জন? একদম তাই। ধন্যবাদ। মানে থ্যাংক ইউ সত্যি সো চপ, মাচ। মানে চপটা বিকেলবেলা চায়ের আলোচনার জন্য খুব ভালো, শিল্প অন্তত হতে পারে। দুঃখজনক। যাই হোক। খুবই দুর্ভাগ্যজনক।